আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ তৌহিদুল আবদিন, সহকারী অধ্যাপক ইতিহাস, সবুজবাগ সরকারি কলেজ, ঢাকা। আমার মোবাইল নম্বর হচ্ছে 0171204208। আজকে আমরা প্রথম অধ্যায় পড়াবো। প্রথম অধ্যায়ের আজকের বিষয়টির নাম হচ্ছে দিওয়ানি লাভ ও দ্বৈত শাসন ব্যবস্থা। নিচে তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, যে রবার্ট ক্লাইভের ছবি। এই যে আজকের যে এই বিষয়টা দিওয়ানি লাভ এবং দ্বৈত শাসন ব্যবস্থা, এই বিষয়টার মূল কারিগর, মূল প্ল্যান বাস্তবায়ন সব কিছু রবার্ট ক্লাইভের চিন্তা ফল আর কি। রবার্ট ক্লাইভের চিন্তা বা বাস্তবায়নই হচ্ছে এই দিওয়ানি লাভ এবং দ্বৈত শাসন ব্যবস্থা। রবার্ট ক্লাইভকে তোমরা সবাই চিনো, কারণ পলাশী যুদ্ধের ইতিহাস তোমাদের পড়া হয়েছে। সেই পলাশী যুদ্ধের ইতিহাসে তোমরা দেখতে পেয়েছ যে পলাশী যুদ্ধের যে মূলত ছিল একটি ষড়যন্ত্রের ইতিহাস, এই ষড়যন্ত্রের মূল কারিগরি ছিল এই রবার্ট ক্লাইভ। তো এই রবার্ট ক্লাইভ সম্পর্কে মোটামুটি তোমরা চিনো এবং জানো। এই রবার্ট ক্লাইভই আজকের যে বিষয় আমরা পড়ব, সেই দিওয়ানি লাভ এবং দ্বৈত শাসন ব্যবস্থা, এই বিষয়টারও মূল কারিগর এবং প্ল্যানার হচ্ছে এই রবার্ট ক্লাইভ। আরেকটি তথ্য হলো, আজকে এই বিষয়টা দিওয়ানি লাভ এবং দ্বৈত শাসন ব্যবস্থা, এটা হচ্ছে যে প্রথম অধ্যায়ের একদম শেষ বিষয়, শেষ টপিকস। এই আজকের এই টপিকসের মাধ্যমে তোমাদের প্রথম অধ্যায় শেষ হবে। পরবর্তী দেখা যাচ্ছে যে এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, যেখানে প্রথমেই লেখা আছে যে রবার্ট ক্লাইভ, তারপরে দেখা যাচ্ছে বাংলা, বিহার ও উড়িষ্যার দিওয়ানি লাভ। তারপরে দেখা যাচ্ছে যে মীর জাফরের অল্প বয়স্ক পুত্র নবাব নাজিমউদ্দৌলার কাছ থেকে নিজামত ছিনতাই। তারপরে দেখা যাচ্ছে এর মাধ্যমে কোম্পানির হাতে বাংলা। তারপরে দেখা যাচ্ছে কোম্পানির দায়িত্বহীন ক্ষমতা। তারপরে দেখা যাচ্ছে নবাবের ক্ষমতাহীন দায়িত্ব। এই চিত্রটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই চিত্রটার মাধ্যমেই আজকের যে বিষয়গুলি আমরা আলোচনা করব, সেই সমস্ত বিষয় এই চিত্রটা দেখেই আলোচনা করা সম্ভব। যদি আমি এখানে স্লাইডে অনেকগুলো লেখা লিখছি, অনেকগুলি স্লাইড আছে, এখানে অনেক লেখা আছে, দেখতে পাচ্ছ তোমরা, অনেক কথা আছে। এই সমস্ত কথাই এই চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা সম্ভব। তো আমি চেষ্টা করব এই চিত্রের মাধ্যমেই আজকের যে এই বিষয় দিওয়ানি লাভ ও দ্বৈত শাসন ব্যবস্থা, এই চিত্রের মাধ্যমেই সেই দিওয়ানি লাভ ও দ্বৈত শাসন ব্যবস্থাটি তুলে ধরার চেষ্টা করব। তার আগে বলে নিই যে এই বিষয় পাঠের মাধ্যমে আমরা কি কি শিখতে পারবো। প্রথমতই আমরা এই বিষয় পড়ার মাধ্যমে শিখতে পারব দিওয়ানি আদায়ের পটভূমি। তারপর হচ্ছে দিওয়ানি লাভ কি, তা মূল্যায়ন করতে পারবো। দিওয়ানি লাভের গুরুত্বটা কি ছিল সেটা বিশ্লেষণ করতে পারবো। দ্বৈত শাসন ব্যবস্থা কি সেটি ব্যাখ্যা করতে পারবো। ৭৬-এর মন্বন্তর কি তা বর্ণনা করতে পারবো এবং দ্বৈত শাসনের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবো। তো আমি আবার চিত্রে ফিরে যাই, চিত্রের মাধ্যমেই এই বিষয়গুলি আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করার আগে আরেকটি বিষয় বলি, যে দিওয়ানি মানেটা কি, দিওয়ানি জিনিসটা কি। দিওয়ানি হচ্ছে রাজস্ব আদায় করার ক্ষমতা, রাজস্ব আদায়। রাজস্ব বলতে কি বোঝা যায়? রাজস্ব হচ্ছে যে ট্যাক্স, আমরা বর্তমানে ট্যাক্স নামে চিনি, অথবা ভ্যালু এডেড ট্যাক্স নামে চিনি। বর্তমানে আমাদের নভেম্বর মাস চলছে, বর্তমানে যে ট্যাক্স বছরের শেষ মাস চলছে, 30 তারিখের মধ্যে আমাদের দেশে বর্তমানে ট্যাক্স দিতে হয়। তারপরে তোমরা যে কোনো সময় বাজারে, দোকান থেকে যে জিনিসটাই কিনো না কেন, ক্রয় করো না কেন, সাথে সাথে কিন্তু সেটার সাথে ট্যাক্স নেওয়া হয়, ভ্যালু এডেড ট্যাক্স বলে, সাথে সাথে ট্যাক্স নেওয়া হয়। তো এই যে ট্যাক্স বা রাজস্ব আদায় করার ক্ষমতা সরকারের বা রাজার যে থাকে, সেটাকে দিওয়ানি বলা হয়। তো একসময় আমরা চিন্তা করতাম যে রাজা বা সরকার এত বড় একটি দেশ পরিচালনা করে, এত জনগণ, সরকার কিভাবে এত কঠিন একটি কাজ করে। তো সরকারের কাজ করার অন্যতম শক্তি হচ্ছে রাজস্ব আদায় করা বা ট্যাক্স কালেকশন করা। এই রাজস্ব আদায়ের মাধ্যমেই সরকার তার কাজকর্ম পরিচালনা করে, জনগণের সেবা দিয়ে থাকে এবং যাবতীয় কাজকর্ম পরিচালনা করে থাকে। তো সহজ কথা আমরা বুঝতে পারলাম, দিওয়ানি মানে হচ্ছে যে রাজস্ব আদায় করা, রাজার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে দিওয়ানির মাধ্যমে, যে রাজস্ব বা টাকা আদায় করা হয় তার মাধ্যমে এই দিওয়ানি ব্যবস্থা পরিচালনা করা হয়। আমরা দেখছি চিত্রে রবার্ট ক্লাইভ প্রথমে কি করলেন, বাংলা, বিহার ও উড়িষ্যার দিওয়ানি লাভ করলেন। তো এইখানে বলতে গেলে প্রথমে আমরা দেখতে পাই যে
আমাদের আহসানুল আলম স্যার পূর্বেই বলেছিলেন যে ইতিহাস হচ্ছে একটি মালার মতো, একটি সম্পর্কের সাথে একটি ঘটনার সাথে আরেকটি ঘটনা ওতপ্রোতভাবে জড়িত থাকে। তো আমরা পূর্বেই দেখেছিলাম যে বক্সারের যুদ্ধে ইংরেজদের জয়লাভের মাধ্যমে, মীর কাসিমের পরাজয় এবং ইংরেজদের জয়লাভের মাধ্যমে বাংলায় সহ উত্তর ভারতে, সমগ্র উত্তর ভারত এবং বাংলায় ইংরেজদেরকে হারানোর মতো আর কোনো শক্তি এখানে টিকে ছিল না। ইংরেজরা একদম সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হয়, তাদের আর কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। এইরকম পরিস্থিতিতে রবার্ট ক্লাইভ কী করলেন? প্রথমত তিনি, আমরা পূর্বেই বক্সারের যুদ্ধের যে ইতিহাস পড়েছিলাম সেখানে দেখেছি যে নবাব মীর কাসিম একটি ত্রিশক্তি বলয় গঠন করেছিলেন। তার মধ্যে কারা কারা ছিল? নবাব মীর কাসিম ছিল, অযোধ্যা নবাব সুজাউদ্দৌলা ছিল এবং মুঘল সম্রাট শাহ আলম ছিলেন। তো এই যুদ্ধে মীর কাসিমও পরাজিত হয়, অযোধ্যা নবাব সুজাউদ্দৌলা পরাজিত হয় এবং মুঘল সম্রাট শাহ আলমও পরাজিত হয়েছিলেন। তো রবার্ট ক্লাইভ এরকম পরিস্থিতি, যখন সমস্তই ক্ষমতা তাদের আর কোনো প্রতিদ্বন্দ্বী নাই, এরকম পরিস্থিতিতে তিনি অযোধ্যা নবাব সুজাউদ্দৌলার কাছ থেকে এই অযোধ্যার দুটি এলাকা, নাম হচ্ছে যে কারা এবং এলাহাবাদ, কারা এবং এলাহাবাদ, এই দুটি এলাকা এবং 50 লক্ষ টাকার বিনিময়ে তিনি সুজাউদ্দৌলাকে অযোধ্যা ফিরিয়ে দিয়েছিলেন। এটাকে বলা হয় এলাহাবাদ চুক্তি 1। এলাহাবাদ একটি জায়গার নাম। এলাহাবাদ চুক্তি 1-এর মাধ্যমে রবার্ট ক্লাইভ সুজাউদ্দৌলার কাছ থেকে কারা এবং এলাহাবাদ দুটি এলাকা নিয়েছেন এবং 50 লক্ষ টাকা নিয়েছেন এবং এর বিনিময়ে তিনি সমগ্র অযোধ্যা সুজাউদ্দৌলাকে ফিরিয়ে দিয়েছিলেন। এটাকে বলা হয় এলাহাবাদ চুক্তি 1। এবং ঠিক একই সময় রবার্ট ক্লাইভ মুঘল সম্রাট শাহ আলমের কাছ থেকেও এলাহাবাদ চুক্তি 2-এর মাধ্যমে শর্ত বা চুক্তির বিনিময়ে তিনি মুঘল সম্রাট শাহ আলমকে দিল্লির সিংহাসন ফিরিয়ে দিয়েছিলেন। তো এর ফলে কি হলো? মুঘল সম্রাট শাহ আলম বিনিময়ে বা কৃতজ্ঞতায় দিল্লির সিংহাসন ফিরে পাওয়ার কারণে, এখানে একটু উল্লেখ করা প্রয়োজন যে মুঘল সম্রাটরা আসলে মোটামুটি সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর থেকেই এই মুঘল সম্রাট একটি পুতুল শাসন ব্যবস্থায় পরিণত হয়ে গিয়েছিল। যে বিখ্যাত মুঘল সাম্রাজ্য আমরা জানি, সেটি মোটামুটি মুঘলদের প্রথম যে 6 শাসক ছিলেন এবং সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পরে এই বিখ্যাত বা বিশাল মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। এরপরে যে সমস্ত রাজা বা শাসকরা ছিল তারা ম্যাক্সিমাম ছিল দুর্বল, অযোগ্য। তো শাহ আলমও ছিল সেরকম একজন অযোগ্য দুর্বল শাসক। তিনি ইংরেজদের ক্ষমতা এবং সামরিক শক্তির কাছে অসহায় হয়ে পড়েন এবং এই কারণে রবার্ট ক্লাইভের কাছে চুক্তির বিনিময়ে তিনি পরবর্তীতে এই এলাহাবাদ চুক্তি 2 নম্বর বা দ্বিতীয় এলাহাবাদ চুক্তির মাধ্যমে তিনি 26 লক্ষ টাকার বিনিময়ে তিনি বাংলা, বিহার, উড়িষ্যার যে এই দিওয়ানি লাভের যে ক্ষমতা ছিল সেটি তিনি ইংরেজদেরকে দিয়ে দিয়েছিলেন এলাহাবাদ চুক্তি 2-এর মাধ্যমে। তো বাংলা, বিহার, এই উড়িষ্যার মুঘল সম্রাটের এই দুর্বলতার কারণে মোটামুটি পূর্ব থেকেই দেখা গিয়েছিল যে এই বাংলা মোটামুটি স্বাধীনভাবে শাসন করত। বিশেষ করে মুর্শিদ কুলি খাঁ যখন থেকে বাংলায় নবাবী আমল শুরু করে এবং আওরঙ্গজেবের মৃত্যুর পর থেকে যখন মুঘলদের দুর্বল অবস্থা শুরু হয়, তখন থেকেই মুঘলরা মোটামুটি বাংলা স্বাধীনভাবে পরিচালিত হতো এবং ঠিকমতো রাজস্ব তারা দিল্লিকে সেভাবে রাজস্ব তারা দিত না। পরবর্তীতে আমরা দেখি যে পলাশীর যুদ্ধ বা বক্সারের যুদ্ধের সময় ইংরেজদের ব্যাপক প্রভাব এবং ষড়যন্ত্রের কারণে এই সময় পলাশীর যুদ্ধ, সিরাজউদ্দৌলার সময় বা মীর কাসিমের সময় কোনো সময় সেইভাবে রাজস্ব দিল্লির দরবারে দেওয়া হতো না। আর পাশাপাশি ইংরেজদের প্রভাব এবং সামরিক শক্তি বৃদ্ধির কারণে দিল্লিতে সেভাবে দিওয়ানি বা রাজস্ব দেওয়া হতো না। আর এদিকে পাশাপাশি মুঘল শাসকদের অযোগ্যতা এবং দুর্বলতার কারণে বাংলা থেকে রাজস্ব আদায় করা তাদের পক্ষে প্রায় অসম্ভবই হয়েছিল। এরকম পরিস্থিতিতে বক্সারের যুদ্ধের পরে যখন একেবারেই ইংরেজরা সমস্ত ক্ষমতা বা শক্তির মালিক হয়ে যায়, তখন এই মুঘল শাসক শাহ আলম তার অযোগ্যতা এবং দুর্বলতার কারণে এই বাংলা, বিহার, উড়িষ্যার যে দিওয়ানি লাভের ক্ষমতা সেটি তিনি 26 লক্ষ টাকার বিনিময়ে ইংরেজদেরকে দিয়ে দেন। ইতিহাসে এই ঘটনাটি ইংরেজদের দিওয়ানি লাভ নামে পরিচিত, দিওয়ানি লাভ। পাশাপাশি আমরা দেখতে পাই যে এখানে দেখা যাচ্ছে যে বক্সারের যুদ্ধে মীর কাসিমের পরাজয়ের পর ইংরেজরা
বাংলার নবাব হিসেবে অবস্থান হচ্ছে মীর জাফরের অল্প বয়স্ক পুত্র নবাব নাজিমউদ্দৌলাকে বাংলা সিংহাসনে বসিয়েছিলেন বিভিন্ন শর্তের বিনিময়ে। তার মধ্যে একটি অন্যতম শর্ত ছিল, ইংরেজরা যে দস্তক প্রথা পেয়েছিল মুঘল সম্রাট ফররুখ শিয়ারের কাছ থেকে, সেই দত্তক প্রথা ইংরেজরা ফিরে পায়। মানে বিনা শুল্কে তারা ভারতে বিনা শুল্কে বাণিজ্য করার যে অধিকার, তাদের যে চুক্তি, সেটা তারা ফিরে পায়। এবং পাশাপাশি নবাব মীর কাসিম যখন তার সাহসিকতার মাধ্যমে এই দস্তক প্রথা পুরোটাই উঠিয়ে দিয়ে সবার জন্য লেভেল ফিল্ড তৈরি করেছিলেন, ইংরেজ এবং দেশীয় ব্যবসায়ী সবার জন্য যে লেভেল ফিল্ড তৈরি করেছিলেন, সেটিও এই নবাব নাজিমউদ্দৌলা ইংরেজদের বিনিময়ে, চুক্তির বিনিময়ে বা বিভিন্ন বিনিময়ের যে শর্ত ছিল, সেই শর্তের কারণে সেই চুক্তিটিও তিনি উঠিয়ে দেন বা বাতিল করে দেন। এভাবে দেশীয় ব্যবসায়ীরা একেবারেই ইংরেজদের কাছে মার খেয়ে যায়। একদম দেশীয় ব্যবসায়ীরা তাদের যে ব্যবসার পরিস্থিতি, ব্যবসার যে অবস্থা, সেই অবস্থাটি পুরোপুরি হারিয়ে ফেলেন। এরকম পরিস্থিতিতে রবার্ট ক্লাইভ বাংলার ক্ষমতা মোটামুটি পুরোটাই একবারে কোম্পানির হাতে চলে আসে। এটাকে মোটামুটি ইতিহাসে দিওয়ানি লাভ বলা হয়। এখন আমরা একটু দেখব দিওয়ানি লাভের ফলাফলটা কি ছিল। দিওয়ানি লাভের ফলাফল ছিল ভারতীয় উপমহাদেশে খুবই একটি তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ইংরেজরা এই দিওয়ানি লাভের মাধ্যমে তাদের ছিল একটি বিরাট রাজনৈতিক বিজয়। এই দিওয়ানি লাভের মাধ্যমে বাংলা সম্রাট বা নবাব যাকে বসানো হয়েছিল নাজিমউদ্দৌলা, সে একেবারে ক্ষমতাহীন হয়ে যায় এবং ইংরেজদের হাতের পুতুল হয়ে যায়। নবাবের কোনো ক্ষমতাই ছিল না, ছিল রাজস্ব আদায়ের ক্ষমতা, না ছিল রাজস্ব নাই মানে তার কোনো টাকা পয়সাও নেই, স্বাভাবিকভাবে সে কোনো সামরিক শক্তিও রাখার ক্ষমতা নবাবের ছিল না। নবাবকে একমাত্র নামে মাত্র সিংহাসনে বসিয়ে কোম্পানি সারা বাংলা বা উত্তর ভারত সহ সমগ্র ভারতের সকল ক্ষমতা অধিকার করে নেয়। 2 নম্বরে আমরা দেখতে পাই যে দিওয়ানি লাভ ছিল কোম্পানির জন্য একটি বিরাট অর্থনৈতিক বিজয়। এই দিওয়ানি লাভের পূর্ব পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবস্থা একটু খারাপ ছিল, মোটামুটি তারা দেউলিয়া অবস্থায় চলে যায়। কারণ হচ্ছিল যে এই ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে মেইন ব্রাঞ্চ ইংল্যান্ডে, যে তাদের মূল হেড অফিস, সেইখান থেকে তারা এই ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর কোনো নিয়ন্ত্রণই করতে পারছিল না। আর যেহেতু দত্তক প্রথার মাধ্যমে বা ইংরেজরা তাদের সামরিক শক্তি ক্ষমতার মাধ্যমে ভারতে তারা অবাধ বাণিজ্য ব্যবসা করছিল, কোনো নিয়ম নীতি বালাই না করে, কোনো নিয়ম নীতি না দেখেই তারা নিজেদের ব্যক্তিগতভাবে কোম্পানির যে কর্মচারী অফিসার যারা সবাই যে যার মতো নিজ ব্যক্তিগতভাবে ব্যবসা বাণিজ্য করতো। এর মধ্যে তারা প্রচুর অর্থ ইনকাম করতো ঠিকই, কিন্তু কোম্পানিকে তারা কোনো টাকা পয়সা বা ট্যাক্স এগুলো কিছুই দিত না। এই কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী অফিসাররা ব্যক্তিগতভাবে অর্থনৈতিকভাবে লাভবান হলেও এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে মেইন ব্রাঞ্চ বা মূল অফিস, হেড অফিস, তারা কোনোভাবে অর্থনৈতিকভাবে সুবিধা আদায় করতে পারেনি। এই কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি দেউলিয়া বা খুবই খারাপ অবস্থার মধ্যে যায়। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরিচালিত হতো কোর্ট অফ ডাইরেক্টরসের মাধ্যমে, মানে কয়েকজন পরিচালকের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরিচালিত হতো। এই ব্রিটিশ দিওয়ানি লাভের পর রবার্ট ক্লাইভ এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে কোর্ট অফ ডাইরেক্টরস, তাদেরকে জানায় যে এই দিওয়ানি লাভের মাধ্যমে বাংলা, বিহার, উড়িষ্যা থেকে এত বেশি রাজস্ব আদায় করা সম্ভব হবে যে নবাব ও সম্রাট ও নবাবের যে নির্ধারিত ভাতা, যে চুক্তি বিনিময়ে যে শাসন ক্ষমতা দখল করা হয়েছে, যে বিনিময়ের মাধ্যমে যে বাৎসরিক 26 লক্ষ টাকা বা নাজিমউদ্দৌলাকে বাৎসরিক 53 লক্ষ টাকা দেওয়া হবে, এই যে বিনিময়, এই বিনিময়ের টাকাগুলি দেওয়ার পরেও এবং অন্যান্য যে খরচ, সামরিক বেসামরিক অন্যান্য খাতে খরচ বাদ দিলেও কোম্পানির হাতে যে ইনকাম থাকবে সেটি হচ্ছে প্রায় 12 কোটি টাকারও উপরে। এটা ছিল একটি বিশাল অর্থনৈতিক বিজয় কোম্পানির জন্য, কারণ কোম্পানি একটি দেউলিয়া অবস্থায় চলে গিয়েছিল। সেখান থেকে এই দিওয়ানি লাভের মাধ্যমে কোম্পানি সমস্ত খরচ বাদ দিয়েও 12 কোটি টাকার উপরেও অর্থনৈতিক সুবিধা আদায় করতে পারবে। 3 নম্বরে আমরা দেখতে পাই যে লর্ড ক্লাইভ কোর্ট অফ ডাইরেক্টরসকে আরও জানান যে এই উদ্ধৃত রাজস্ব কোম্পানির গোটা বাণিজ্য বিনিয়োগের জন্য যথেষ্ট। বিনিয়োগের জন্য টাকা দরকার, এই টাকা কোত্থেকে আসবে? প্রথম যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বাণিজ্য করতে আসে, তখন কিন্তু বিনিয়োগের টাকা তারা সেই
ইংল্যান্ড হেড অফিস, যে ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির যে ইংল্যান্ড যে অফিস, সেইখান থেকে বিনিয়োগ আনতো, টাকা আনতো। কিন্তু রবার্ট ক্লাইভ এই হেড অফিসকে যা বোঝায় যে এই দিওয়ানি লাভের ফলে এখন আর ইংল্যান্ড থেকে পুঁজি আনার কোনো প্রয়োজন নাই, এত বেশি ইনকাম হবে যে এটি সমস্ত খরচ হেড অফিস টাকা দেওয়ার পরেও যেই টাকা বেঁচে থাকবে তা দিয়েই তারা এই ভারতীয় বাণিজ্য, তাদের বাণিজ্যিক যে কার্যক্রম সেগুলি পরিচালনা করতে পারবে। 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে এই দিওয়ানি লাভ ক্ষমতার মাধ্যমে কোম্পানির কর্মচারীদের অর্থের লোভ দিন দিন বাড়তে থাকে। তারা অসদ উপায়ে রাজস্ব আদায় এবং আত্মসাৎ করতে থাকে, করলেও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনো পদক্ষেপ নিত না। এর ফলে দেখা যায় যে কোম্পানির কর্মচারীরা ব্যক্তিগতভাবে ব্যাপকভাবে তারা দুর্নীতি বা অসৎ উপায়ে ইনকাম করতে থাকে এবং তাদের কোনো নিয়ন্ত্রণ না থাকার কারণে তারা স্বেচ্ছাচারিতায় পরিণত হয়। এই কারণে এবং এই স্বেচ্ছাচারভাবে অর্থ আদায় করতে গিয়ে তারা ব্যাপকভাবে অর্থনৈতিকভাবে শোষণ করতে থাকে বাংলার মানুষকে, এবং এর ফলে বাংলার যে অর্থনৈতিক মেরুদণ্ড ছিল সেটি একেবারেই ভেঙে যায়। 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে একটি ইম্পর্টেন্ট বিষয়, যে এই দিওয়ানি লাভের মাধ্যমে এবং কোম্পানির কর্মকর্তাদের অসৎ উপায়, স্বেচ্ছাচারিতা এবং দুর্নীতির কারণে যে বিশাল টাকা পয়সা তারা ইনকাম করতে থাকে, এই ইনকাম পৃথিবীর ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনাকে প্রভাবিত করেছিল, সেটি হচ্ছে শিল্প বিপ্লব। আমরা জানি ইংল্যান্ডের শিল্প বিপ্লব হয়েছিল। শিল্প বিপ্লবের পিছনে মূল কারণ ছিল বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার। তো এই বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার সবকিছুর পাশাপাশিও শিল্প বিপ্লবের আরেকটি বড় উপাদান হচ্ছে যে এই অর্থ কোথেকে আসবে। তো শিল্প বিপ্লবের এরকমই অনেকগুলি উপাদানের মধ্যে একটি অন্যতম উপাদান অর্থ। এই অর্থ ইংল্যান্ড তখন এই বাংলার, বিহার এবং উড়িষ্যার দিওয়ানি লাভের মাধ্যমে যে প্রচুর অর্থ ইনকাম করত, সেই অর্থ থেকেই তারা শিল্প বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত করেছিল। এই কারণে দেখা যায় যে সমগ্র পৃথিবীর ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা এই দিওয়ানি লাভের মাধ্যমে বা বাংলা, বিহার, উড়িষ্যার দিওয়ানি লাভের মাধ্যমে প্রভাবিত হয়েছিল। এবং বলা যায় যে এই দিওয়ানি লাভের সূত্র ধরেই ভারতবর্ষে প্রায় 10 বছর, ভারতবর্ষকে প্রায় 200 বছর শাসন করে যে ক্ষেত্র ইংরেজদের, সেই ক্ষেত্র তৈরি হয়েছিল। এজন্য অনেক ঐতিহাসিক ইংরেজদের দিওয়ানি লাভ করাকে ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা বলে অভিহিত করেছেন। তারপর আমরা দেখছি যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বৈত শাসন ব্যবস্থাটা কি? 2 ধরনের শাসন ব্যবস্থা। একটি দেশে সাধারণত আমরা জানি যে এক ধরনের শাসন ব্যবস্থা থাকে, যেমন বর্তমানে আমরা গণতন্ত্রের সাথে অনেক পরিচিত, গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে শাসন ব্যবস্থা পরিচালিত হয়। কিন্তু এই রবার্ট ক্লাইভের এই পদ্ধতিতে 2 ধরনের শাসন ব্যবস্থা, একই রাষ্ট্রে 2 ধরনের শাসন ব্যবস্থা প্রচলিত হয়েছিল। এর পিছনে মূলত কারণ ছিল যে দিওয়ানি লাভের ক্ষমতা তো রবার্ট ক্লাইভ বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি লাভ করলো। এখন এই দিওয়ানি লাভের কার্যক্রম পরিচালনা করতে গেলে রাজস্ব যে আদায় করতে হবে, এই রাজস্ব আদায় করতে গিয়ে রবার্ট ক্লাইভ দেখলো যে তৃণমূল পর্যায়ে তাদের ব্যাপক সমস্যা রয়েছে। যেমন তাদের এত লোকবল নাই, কিভাবে ঘরে ঘরে গিয়ে রাজস্ব আদায় করবে। তারপরে ভাষার সমস্যা, তারা ইংলিশে কথা বলে, আর তখন বাংলার মানুষের সাথে ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশনের সমস্যার কারণে তারা এই রাজস্ব আদায় করাটা তাদের কাছে কঠিন হয়ে পড়ে। তারপরে প্রশিক্ষিত জনগোষ্ঠীর অভাব, রাজস্ব আদায়ের মতো একটি সূক্ষ্ম এবং কঠিন কাজের জন্য প্রশিক্ষিত জনগোষ্ঠীর অনেক প্রয়োজন ছিল। সেই সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এত প্রশিক্ষিত জনগণও ছিল না। পাশাপাশি আরেকটি বিষয় উল্লেখযোগ্য ছিল যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পাশাপাশি অন্যান্য যে ইউরোপীয় বাণিজ্যিক কোম্পানিগুলো এই ভারতে ব্যবসা করত, তারা আবার এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে কর বা রাজস্ব দিতে তারা রাজি ছিল না। তারা বাংলা নবাবের কাছে রাজস্ব দিতে রাজি থাকলেও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে রাজস্ব দিতে তারা আপত্তি তোলে। এই কারণে রবার্ট ক্লাইভ রাজস্ব আদায়ের সুবিধার্থে তিনি নবাবের হাতে নিয়ন্ত্রিত ক্ষমতা তুলে দেন। নবাবের হাতে নিয়ন্ত্রিত মানে হচ্ছে মূল কেন্দ্রবিন্দুতে কিন্তু রবার্ট ক্লাইভ বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থাকবে, কিন্তু আদায় করার ফিল্ড ওয়ার্কের যে কাজগুলি সেগুলি নবাবের মাধ্যমে করানোর জন্য যে প্রচেষ্টা শুরু করেন,
সেই সূত্র ধরেই দ্বৈত শাসন ব্যবস্থা তৈরি করেন। এখন দেখা যায় যে এই ক্লাইভ এদেশে এক অভিনব শাসন ব্যবস্থা চালু করেন, যার মূল উদ্দেশ্য ছিল কোম্পানিকে শক্তিশালী করা আরও এবং সম্রাট ও নবাবকে ক্ষমতাহীন করে তোলা। এতে দিওয়ানি ও দেশ রক্ষার ব্যবস্থা থাকে কোম্পানির হাতে। কোম্পানির হাতে কি ছিল? দিওয়ানি মানে রাজস্ব আদায়ের ক্ষমতা, এবং দেশ রক্ষা করার ক্ষমতা ছিল কোম্পানির হাতে। এবং অন্যদিকে বিচার এবং শাসন ভার, প্রশাসনিক কাজকর্ম ক্ষমতা ছিল নবাবের হাতে। এই ব্যবস্থাটার নামই ছিল দ্বৈত শাসন ব্যবস্থা। এই ব্যবস্থায় নবাব পেল ক্ষমতাহীন দায়িত্ব, মানে নবাবের দায়িত্ব অনেক কাজ আছে ঠিকই, কিন্তু কোনো ক্ষমতা নাই, পুতুলের মতো। আর অন্যদিকে কোম্পানি পেল বিশাল ক্ষমতা, কিন্তু তার কোনো কাজ নেই, বসে বসে সব পাওয়ার ভোগ করা। এটাই হচ্ছে মূলত দ্বৈত শাসন ব্যবস্থা। তারপর আমরা দেখতে পাই যে এই দ্বৈত রাজস্ব আদায় করতে গিয়ে কোম্পানি সম্রাট ও নবাবের ভাতা এবং শাসন কাজে নির্দিষ্ট পরিমাণ টাকা উদ্ধৃত অর্থ নিজেদের ভাগে রাখত। ফলে দায় দায়িত্ব ছাড়াই কোম্পানির হাতে প্রকৃত ক্ষমতা থেকে যায়। ক্লাইভ নবাবের নাবালক হওয়ার অজুহাতে, মীর জাফরের অল্প বয়স্ক পুত্র নাজিমউদ্দৌলা নাবালক হওয়ার অজুহাতে তার অভিভাবক হিসেবে রাজস্ব বিষয়ক সৈয়দ মোহাম্মদ রেজা খানকে নিযুক্ত করে নায়েব আজিম উপাধি প্রদান করেন এবং তার উপর বাংলার রাজস্ব আদায়ের সম্পূর্ণ দায়িত্ব ছেড়ে দেন। এটাই হলো ক্লাইভের টেকনিক্যাল বুদ্ধি, যে সরাসরি তারা রাজস্ব আদায় করতে যাবে না, মূল ক্ষমতার কেন্দ্রীয় বিন্দুটা নিজ হাতে রেখেই রাজস্ব আদায়ের দায়িত্বটা তিনি কার কাছে দিয়েছিলেন? রাজস্ব বিষয়ক সৈয়দ মোহাম্মদ রেজা খানকে তিনি রাজস্ব আদায়ের দায়িত্ব দেন এবং তাকে উপাধি দেওয়া হয় নায়েব নাজিম উপাধি প্রদান করা হয় এবং তার উপরে রাজস্ব আদায়ের সম্পূর্ণ দায়িত্ব ছেড়ে দেওয়া হয়। পাশাপাশি রাজা শেতাব রায়কে বিহারের রাজস্ব আদায়ের দায়িত্ব দেওয়া হয়। বিহারের রাজস্ব আদায়ের দায়িত্ব দেওয়া হয় রাজা শেতাব রায়কে। তারা ছিলেন কোম্পানির প্রতিনিধি দিওয়ান, তাদের উপাধি দেওয়া হয় নায়েব দিওয়ান। এভাবে রবার্ট ক্লাইভ একটি পদ সৃষ্টি করেন, যেটার নাম ছিল নায়েব দিওয়ান, এবং এই নায়েব দিওয়ান পদের কাজই ছিল রাজস্ব আদায় করা, কোম্পানির পক্ষ হয়ে রাজস্ব আদায় করা। কোম্পানির মূল কেন্দ্রবিন্দুতে বসে থাকবে, আর ফিল্ডে এই নায়েব দিওয়ান যে পদের লোকরা, তারা কোম্পানির জন্য রাজস্ব আদায় করতেন। কোম্পানির স্বার্থ রক্ষার্থে তারা রাজস্ব আদায় করতেন এবং কোম্পানির আদেশ মেনে চলতেন। অন্যদিকে তাদের উপর কোম্পানির পক্ষ থেকে নজর রাখার জন্য মুর্শিদাবাদের দরবারে একজন ইংরেজ প্রতিনিধি অবস্থান করতেন, মানে তাদের কাজকর্ম ফলো করার জন্য গোয়েন্দা রাখা থাকতো, যারা যাতে করে এই নায়েব দিওয়ানগণ যাতে করে কোম্পানির স্বার্থই রক্ষা করে, যার উদ্দেশ্যে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই স্বার্থই তারা রক্ষা করবে এবং যাবতীয় রাজস্ব বা টাকা ইংরেজদের হাতেই থাকবে। এই জন্য তারা স্পাই বা গোয়েন্দারও ব্যবস্থা করেছিলেন, মুর্শিদাবাদে তারা অবস্থান করত। তারপরে দেখা যাচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থার ফলাফল ও গুরুত্ব। এই দুই ধরনের যে শাসন ব্যবস্থা করলো রাজস্ব আদায়ের জন্য, এই দ্বৈত শাসন ব্যবস্থার ফলাফল বা গুরুত্বটা কেমন ছিল? প্রথমত আমরা দেখতে পাই যে এই দ্বৈত শাসন ব্যবস্থার ফলে নবাবের দেশ শাসনের দায়িত্ব ছিল বটে, কিন্তু এ ব্যবস্থায় তার কোনো ক্ষমতা ছিল না। নবাব একটি পদ ঠিকই রাখা ছিল, নবাবও ছিল, কিন্তু তার কোনো ক্ষমতা ছিল না, কিন্তু অনেক কাজ ছিল, দায়িত্ব ছিল। অন্যদিকে কোম্পানির ক্ষমতা ছিল বটে, কিন্তু কোনো দায়িত্ব ছিল না। কোম্পানি কেন্দ্রবিন্দুতে বসে থাকতো, কিন্তু অনেক ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, সবকিছু তারাই নিয়ন্ত্রণ করতো, কিন্তু তাদের তেমন কোনো কাজ ছিল না। এর ফলে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা একেবারেই ভেঙে পড়ে। গ্রাম বাংলায় লুটপাট চলতে, কারণ কোনো আইন শৃঙ্খলা ছিল না, নবাবের তেমন কোনো ক্ষমতাই ছিল না, সমস্ত ক্ষমতায় ইংরেজের হাতে ছিল। এই কারণে বাংলার আইন শৃঙ্খলা একেবারেই ভেঙে পড়ে। কোম্পানি ও নবাব কোনো পক্ষই এদের সাহায্য করার চেষ্টা করেনি, ফলে গ্রাম বাংলা জনশূন্য হয়ে পড়ে। অত্যাচার, আইন শৃঙ্খলার অবনতি, এই সব কিছুর কারণে গ্রাম বাংলায় মানুষের বসবাস করাই কঠিন হয়ে পড়েছিল। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এই দ্বৈত শাসন ব্যবস্থার কারণে একটি পদের সৃষ্টি হয়, তা হচ্ছে আমিলদারি প্রথা। আমিল হচ্ছে পদের নাম। এখানে রেজা খান তার রাজস্ব আদায়, রেজা খান আবার তার রাজস্ব আদায়ের সুবিধার্থে তিনি আর মিডিয়েটর বা পদের সৃষ্টি করেন, যার নাম হচ্ছে আমিলদার। রেজা খানের দ্বারাও আবার রাজস্ব আদায়ের কাজ করত। রেজা খান বিভিন্ন জেলার আমিলদের সঙ্গে চুক্তির মাধ্যমে রাজস্ব আদায়ের দায়িত্ব তাদের হাতে ছেড়ে দিতেন। যেহেতু আমিলদের চাকরি ছিল স্বল্পমেয়াদী, এই আমিলদেরকে স্বল্প মেয়াদে চাকরি দেওয়া হতো, সেহেতু তারা যেভাবেই হোক রাজস্ব বেশি আদায় করার জন্য সবসময় সচেষ্ট থাকত। জনগণের সুযোগ সুবিধা
এই সমস্ত তারা দেখতো না। সাধারণত রাজস্ব আদায়ের হার যে এটা নির্ধারণ করা হয় তার সক্ষমতা আছে কিনা। তখন রাজস্ব আদায়ের মূল উপাদান ছিল হচ্ছে কৃষি উৎপাদন। এই কৃষি উৎপাদনের সক্ষমতা আছে কিনা মানুষের, জনগণের, সেই সক্ষমতা দেখে কিন্তু রাজস্ব আদায়ের হারটা নির্ধারণ করা উচিত। কিন্তু যেহেতু ইংরেজরা মিডিয়েটর হিসেবে বিভিন্ন লোকদেরকে দায়িত্ব দিয়েছিল রাজস্ব আদায় করতে, এবং তাদের উপরে অনেক চাপ বা গোয়েন্দাগিরি ছিল, এই কারণে তাদের পক্ষে জনগণের সুযোগ সুবিধা এগুলি দেখার কোনো সুযোগ ছিল না। তাদের একমাত্র উদ্দেশ্য ছিল শুধুমাত্র রাজস্ব আদায় করা। ইংরেজদের আরোপিত রাজস্ব আদায় করাই ছিল তাদের একমাত্র উদ্দেশ্য। এই আমিলরা এইভাবে, এই রাজা খানের নিয়োগকৃত এই আমিলরা সবসময় দেখতো যে কিভাবে বেশি বেশি রাজস্ব আদায় করা সম্ভব, সেটাই ছিল তাদের একমাত্র মূল উদ্দেশ্য। কারণ যে জেলার যে জমিদার যত বেশি রাজস্ব দিতে পারত, আমিলরা তাদেরকেই রাজস্ব আদায়ের দায়িত্ব দিত। সুযোগ সুবিধা, জনগণের অর্থনৈতিক অবস্থা কোনো কিছু এখানে দেখার উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল একমাত্রই অর্থ আদায় করা, রাজস্ব আদায় করা। ফলে জমিদাররা ইজারাদারে পরিণত হয়, বাংলার মানুষ দরিদ্র এবং অসহায় হয়ে পড়ে। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে এই দ্বৈত শাসন ব্যবস্থার ফলে বাংলার বাণিজ্য, কৃষি এবং শিল্প ব্যবস্থা একেবারেই ধ্বংস হয়ে যায়। সেই সময় আমরা দেখতাম যে বাংলার বিভিন্ন উৎপাদন ছিল, যেমন রেশমি সুতো উৎপাদিত হতো, তারপরে পাট চাষ ছিল, বিভিন্ন উৎপাদন ছিল বাংলাদেশে। এগুলা বিদেশ থেকে অন্যান্য যে জাতি বা কোম্পানি ছিল, ফরাসি, পর্তুগিজ, তারা ওইগুলা কিনতে আসতো, ব্যবসা হতো, বাংলাদেশ রপ্তানি করতো, বাংলা থেকে রপ্তানি হতো, আমদানি হতো। বাংলার একটা ভালো বাণিজ্যিক এবং কৃষি বাণিজ্যের অবস্থা বেশ ভালোই ছিল। কিন্তু কোম্পানির এই নতুন দ্বৈত শাসন ব্যবস্থার ফলে ইংরেজদের একচেটিয়া প্রাধান্য দেশের ব্যবসার ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়। ইংরেজরাই একচেটিয়া ব্যবসা করত, তখন আর কোনো শক্তি দেশি ব্যবসায়ীরাও ছিল না, দেশীয় ব্যবসায়ীরাও ছিল না, পাশাপাশি কোনো বিদেশি ব্যবসায়ী গোষ্ঠীও ছিল না। এই কারণে ইংরেজরা একচ্ছত্রভাবে এই বাংলায় ব্যবসা করত। ফলে দেশীয় ও অন্যান্য বিদেশি ব্যবসায়ীরা বাণিজ্যে মার খান এবং দেশের রপ্তানি আয় সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। কারণ ব্রিটিশ সরকার ইংল্যান্ডের বেশি দামি রেশম শিল্পকে বাঁচাতে ইংল্যান্ডে কম দামি মুর্শিদাবাদী রেশম আমদানি বন্ধ করে দেয়। ফলে এদেশের কারিগররা ক্ষতির সম্মুখীন হয়। তার মানে হচ্ছে যে ইংল্যান্ডের ও রেশমি উৎপাদিত হতো, সেটা ছিল অনেক দামি। এই কারণে একসময় ইংল্যান্ডের লোকরা বাংলাদেশ থেকে কম দামে এই রেশমি সুতা নিয়ে যেত। কিন্তু এই ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির যে একাধিপত্য বা একচ্ছত্র বাণিজ্য প্রতিষ্ঠা হওয়ার পরে বাংলাদেশ থেকে এই কম দামি, বাংলা থেকে এই কম দামি রেশম এটা রপ্তানি করা বন্ধ করে দেয়। এই কারণে বাংলার যে রেশম ব্যবসায়ীরা ছিল তারা ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছিল। 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে দেশের সম্পদ, বাংলার যে সম্পদ কোম্পানির কর্মচারীরা ব্যক্তিগত ব্যবসায় এবং শোষণের ফলে ব্যবহার করত, ইচ্ছামতো দুর্নীতি করত, স্বেচ্ছাচারিতা করত। এর ফলে বাংলার যে সম্পদ এর দিনে দিনে কমতেই থাকে। হ্যাঁ, কিন্তু রাজস্ব যে আদায়, এই রাজস্ব আদায় হার প্রতি বছর বাড়তেই থাকে। জনগণের যে ক্ষতি হচ্ছে, জনগণ যে উৎপাদন করতে পারছে না, সমস্যার সম্মুখীন হচ্ছে, এই সমস্যা কোনোভাবেই তারা গুরুত্ব দেয়নি। গুরুত্ব না দিয়ে রাজস্ব আদায়, টাকা যে আদায়, রাজস্ব আদায়ের হারটা প্রতি বছরই বাড়তে থাকে। যেমন পূর্ণিয়া জেলায় বার্ষিক রাজস্ব যেমন আগে ছিল 4 লক্ষ টাকা, সেখানে এই দ্বৈত শাসন ব্যবস্থার পরে সেখানে এই রাজস্বটি গিয়ে দাঁড়ায় 25 লক্ষ টাকায়। 4 লক্ষ টাকা থেকে 25 লক্ষ টাকায় উন্নীত হয়। এমনিভাবে দিনাজপুর জেলার রাজস্ব 12 লক্ষ টাকা থেকে গিয়ে 70 লক্ষ টাকায় উন্নীত হয়। এভাবে দ্বৈত শাসন ব্যবস্থার ফলে একদিকে বাংলার ব্যবসায়ী কৃষকরা ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়, অন্যদিকে রাজস্ব আদায়ের হার প্রতিনিয়তই কোম্পানি বাড়াতে থাকে। 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি দ্বৈত শাসনের দায়িত্বহীনতার ফলে একদিকে বাংলার জনজীবনে অরাজকতা নেমে আসে, অন্যদিকে অবাধ লুণ্ঠন, যথেচ্ছভাবে রাজস্ব আদায়ের ফলে গ্রাম জীবন ধ্বংস হয়ে যায়। পাশাপাশি এরকম সময়ই পরপর 2 বছর অনাবৃষ্টি, বৃষ্টি না হওয়ার কারণে খরা দেখা দেয়, এবং এই খরার কারণে 1176 বাংলা সাল এবং ইংরেজি 1770 খ্রিস্টাব্দে বাংলায় এক প্রচণ্ড দুর্ভিক্ষ ও মহামারী দেখা দেয়। এই দুর্ভিক্ষই ইতিহাসে 76-এর মন্বন্তর নামে পরিচিত, যেটি কিনা ছিল দ্বৈত শাসন ব্যবস্থার একটি অন্যতম কুফল। দ্বৈত শাসন ব্যবস্থার অনেকগুলি কুফল আমরা এখন দেখতে পেলাম, সেই দ্বৈত শাসন ব্যবস্থার একটি অন্যতম বড় কুফল ছিল এই 76-এর মন্বন্তর বা দুর্ভিক্ষ। ছিয়াত্তরের মন্বন্তর কি ছিল?
দ্বৈত শাসন ব্যবস্থায় একটি জটিলতা ছিল, যেমন কোম্পানি ছিল সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু, সকল ক্ষমতা তাদের, কিন্তু তারা ফিল্ডে কোনো কাজ করতো না। ফিল্ডে এই দেশীয় লোকদেরকেই, যেমন রেজা খান বা শেতাব রায়, এই দেশীয় লোকজনকেই তারা ফিল্ডে রাজস্ব আদায়ের জন্য কাজ করতে পারত। এখন ফিল্ডে যাদের কাজ করতে হয় তাদেরকে আমরা পূর্বেই বলেছি যে রাজস্ব আদায়টা করতে হয় জনগণের সক্ষমতা বিচার করে, যে কৃষি উৎপাদন করতে পারবে কিনা, ফসল উৎপাদন এবার হবে কিনা, যেহেতু তখন রাজস্বের মূল উপাদানই ছিল কৃষি উৎপাদন। কিন্তু এই সমস্ত জনগণের সুযোগ সুবিধা, এই সমস্ত যে আমিলদার ছিল বা জমিদাররা ছিল, তাদের এটা দেখার কোনো সুযোগ ছিল না। কারণ কোম্পানি রবার্ট ক্লাইভ বা কোম্পানি তো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসে, তারা শুধু টাকা আদায়টাই ছিল তাদের মূল উদ্দেশ্য। এই কারণে কোম্পানি এক জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। এমন অদ্ভুত পরিস্থিতির মোকাবেলা করতে জনসাধারণ এবং এক অমানসিক দুঃখ দুর্দশার শিকারে পরিণত হয়। ফলে 1176 সালে, ইংরেজি 1770 সালে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। ফসল উৎপাদন, পরপর 2 বছর খরা দেখা দেয়, ফসল উৎপাদন হচ্ছে না। পাশাপাশি ইংরেজদের যে নির্দিষ্ট খাজনা, সেটা তো রাজস্ব, সেটা দিতেই হবে, দিতে বাধ্য। এরকম এই কারণে বাংলায় এক কঠিন পরিস্থিতি দেখা দেয় এবং ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়, যা ইতিহাসে 76-এর মরন্তর নামে পরিচিত। কোম্পানির মুর্শিদাবাদের প্রতিনিধি রিচার্ড বেচার এ প্রসঙ্গে মন্তব্য করেছিলেন, দেশের কয়েকটি অংশে যে জীবিত মানুষ মৃত মানুষকে ভক্ষণ করিতেছে তাহা গুজব নয়, তাহা ছিল অতি সত্য। এই উক্তির মাধ্যমে আমরা এই 76-এর মরন্তরটা যে কত ভয়াবহ, কত করুণ ছিল, সেই উক্তির মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি যে এত খারাপ অবস্থায় গিয়েছিল যে জীবিত মানুষও মৃত্যু মানুষকে ভক্ষণ করতে দ্বিধা করতো না। এরকম পরিস্থিতিতে বাজার ব্যবস্থা একেবারে ভেঙে পড়ে। বাজারে কোনো পণ্য পাওয়া যেত না, সবকিছুর দাম বেড়ে যায়। যারা মজুতদার যারা ছিল, কোম্পানির কর্মচারীরা ছিল, তাদের 80% দেশীয় ব্যবসায়ীরা ছিল, তারা মজুত করে থাকে। পণ্যের দাম ক্রমেই শুধু বাড়তে থাকে, আর তারা শুধু মজুত করতে থাকে এবং দাম প্রচুর করে হু করে বাড়তেই থাকে। ফলে জনসংখ্যার 1/3 খাদ্যের অভাবে মৃত্যু মুখে পতিত হয়। শুধু এই কারণে জনসংখ্যার একটি বৃহৎ অংশই খাদ্যের অভাবে মারা যায়। খাদ্যের আশায় দলে দলে লোক কলকাতা, ঢাকা ও মুর্শিদাবাদের দিকে, জনগণ গ্রাম থেকে খাদ্যের আশায় শহরের দিকে ছুটতে থাকে। এ সময় খাজনা এরকম কঠিন, জনগণের এরকম খারাপ পরিস্থিতিও খাজনা মওকুফ করা হয়নি। এরকম পরিস্থিতিও খাজনা মওকুফ করা হয়নি। কৃষকরা এমন সময় আরেকটি কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়, যেটির নাম ছিল নাজাই প্রথা। এই নাজাই প্রথা ছিল যে কোনো গ্রামে যদি কোনো কৃষক জমিদারদের নির্দিষ্ট রাজস্ব দিতে না পেরে মারা যায়, তাহলে সেই গ্রামে যারা জীবিত ছিল তাদেরকে সেই মৃত কৃষকের খাজনা বা রাজস্ব সেটি পরিশোধ করতে হতো। এভাবে রাজস্বের ভয়ে এবং খাদ্যের অভাবে জনগণ এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় এবং এই দুর্ভিক্ষের কারণে গ্রাম বাংলা প্রায় 20-25 বছর পর্যন্ত বিদ্যমান ছিল এবং গ্রাম বাংলা প্রায় জনশূন্য হয়ে পড়ে। তো এভাবে মোটামুটি দ্বৈত শাসন ব্যবস্থার ফলাফল, যেটি বাংলায় প্রায় 20-25 বছর পর্যন্ত বিদ্যমান ছিল এবং এর ফলে 76-এর মরন্তর নামক যে দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষের কারণে বাংলার যে বৃহৎ অংশ, 1/3 মানুষ খাদ্যের অভাবে না খেয়ে মারা গিয়েছিল, সেই করুণ পরিণতি আমরা দেখতে পাই। মোটামুটি এভাবে অল্প সময়ের মধ্যে আমি তোমাদেরকে দিওয়ানি লাভ, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দিওয়ানি লাভ এবং দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছ। পাশাপাশি কোনো সমস্যা থাকলে যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবে। আজকে এখানেই, ধন্যবাদ সবাইকে।